আমরা সর্বশেষ যে অংশটুকু করেছিলাম সেটির মধ্যে ছিল হচ্ছে রেডিয়েশন। তো রেডিয়েশন এই জিনিসটা থেকে আমরা যেটি পাবো সেটি হচ্ছে যে রেডিয়েশন জিনিসটার সাথে আমাদের পরিচিতিটা ঘটে হচ্ছে যখন আমরা ওয়েভ এই জিনিসটার সাথে পরিচিত হয়েছিলাম সে সাথে। আর আমরা বলেছিলাম যে রেডিয়েশন ঘটতে গেলে তাকে অবশ্যই একটা কণা হতে হবে এবং সেই সাপেক্ষে তাকে আমরা বলতে পারবো যে এটা রেডিয়েশন করতে। আর ওয়েভ এটা কোনো সময় কণা হতে পারবে না, এটা শুধুমাত্র তার কি থাকবে, শুধুমাত্র শক্তি স্থানান্তরের যে প্রক্রিয়াটা সেটা থাকবে, কিন্তু এখানে কোনো ধরনের আহ কণা থাকবে না। আর কণা যদি হয়, যেটা একটা নির্দিষ্ট কণা, এই কণাটা নিজে স্থানান্তরিত হয়ে শক্তিকে ট্রান্সফার করে, সেটাকে আমরা রেডিয়েশন বলবো। তো এই জিনিসটাকে থেকে আমরা এখন যে জিনিসটার মধ্যে যাব সেটি হচ্ছে যে রেডিয়েশন এই কথাটা আরো বেশি গ্রহণযোগ্যতা পায় যখন আমরা যে কোন একটা বস্তু যখন দেখি যে তাপ এই জিনিসের সাথে রেডিয়েশন শব্দটা মানে খুব বেশি সুইটেবল দিকে যাচ্ছে। এখন আমরা বলতেছি না যে রেডিয়েশন শব্দটা কোনটার সাথে বেশি সুইটেবল, এটা জাস্ট বলতেছি এই জন্য যে তাপের সাথে রেডিয়েশনটা আমাদের বেশি সম্পর্কিত। কিভাবে, যে তাপ এই জিনিসটা বলতে আসলে মূলত কি বোঝায়। তো এই জিনিসটা কি মূলত বোঝায় সেই জিনিসটার জন্য আমরা জাস্ট ছোট্ট একটা প্রশ্ন করি যে এই যে বোর্ডটা, এই বোর্ডটা একটা হচ্ছে কঠিন বস্তু। কঠিন বস্তু কেন, যে আমাদের নিজে কঠিন বস্তুর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে স্পর্শ বা আঘাত করলে শব্দ হয়। তো এটাতে আঘাত করার ফলে দেখা যায় শব্দ হচ্ছে। সুতরাং এই জিনিসটা আমাদের কঠিন পদার্থ। তো পদার্থকে আমরা বলি ম্যাটার। তাহলে এই ম্যাটারগুলি প্রস্তুত হওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে একেবারে ক্ষুদ্র অংশ, যেগুলোর নাম হচ্ছে আমাদের মলিকিউল। এগুলো আমাদের মলিকিউল এগুলো আমাদের মলিকিউল। অসংখ্য মলিকিউল একত্রে তৈরি করে আমাদের অ্যাটম। তাহলে many molecules when get together that is called atom. তাহলে মলিকিউল হচ্ছে আমাদের পরমাণু। পরমাণু যখন একত্র হয় তখন তৈরি করে হচ্ছে আমাদের অণু, যেটাকে বলতেছি আমরা অ্যাটম। আর অ্যাটম যখন অনেকগুলো একত্রে হয়, যে অনেকগুলো অ্যাটম একত্রে হচ্ছে, এখানে এ দ্বারা বোঝাচ্ছি অ্যাটম, অনেকগুলো অ্যাটম, আর এখানে এম দ্বারা মলিকিউল। যে অনেকগুলি মলিকিউল থেকে তৈরি করে অ্যাটম, অ্যাটম থেকে তৈরি হয় হচ্ছে আমাদের একটা ম্যাটার। তাহলে অনেকগুলি অ্যাটম যখন একত্র হয় তখন তৈরি হয় একটা ম্যাটার। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মলিকিউলগুলো যেগুলো রয়েছে বা মলিকিউলগুলো এখানে যেগুলো থাকে, সেই মলিকিউলগুলো কি স্থির নাকি সে গতিশীল? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই থাকার মাথায় আসার কথা, যে এখানে যে বস্তুটি রয়েছে সেটা স্থির নাকি গতিশীল। এখন রয়েছে এই যে পুরা যে বস্তুটা বা হাতের যে মার্কার, এভরিথিং দ্যাট ইজ in our nature everything is created by molecule, but all types of molecules is have a velocity or not. তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের জিনিসটা চিন্তার মধ্যে এক ধরনের ফারাক তৈরি করে দেয়। আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটা তো স্বাভাবিকভাবে আমাদের হাতে আছে, এই যে হাত নাড়াচাড়া করতেছি তার মানে বস্তুটার অবস্থানের পরিবর্তন হচ্ছে। আর সেক্ষেত্রে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, আবার যদি উপরে নিয়ে যায় তাহলে নিট সরণ হয় জিরো। কিন্তু এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা বড় বড় বস্তু যেগুলো পার্টিকেল চোখে দেখতে পাচ্ছি সেগুলোর ক্ষেত্রে যে মোশন আছে নাকি নাই সেই জিনিসটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি। কিন্তু যখন আমরা একটা বস্তু, যে ম্যাটারটা যে যে জিনিসগুলিতে তৈরি, এই যে জিনিসগুলিতে তৈরি, সেই ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন, দেন এই প্রোটনের সাথে থাকে হচ্ছে নিউট্রন। তো এই দুটি একত্রে থাকে, দেন থাকে ইলেকট্রন। তাহলে নিউট্রন প্রোটন এই দুটি মিলে একত্রে আমাদের নিউক্লিয়াস তৈরি করে, দেন ইলেকট্রন থাকে। এই অংশটা মিলেই তৈরি করে আমাদের পরমাণু। আর পরমাণু অনেকগুলো যখন একত্র করবে তখন হবে আমাদের অ্যাটম। কিন্তু এই জিনিসগুলোকে কি আমরা স্বাভাবিক যে ক্লাসিক্যাল ফিজিক্স আছে সেগুলো দিয়ে কি ব্যাখ্যা করতে পারি? হ্যাঁ, সেগুলো দিয়ে ব্যাখ্যা করতে গেলে দেখা যায় যে ক্যালকুলেশনের মধ্যে অনেক জায়গাতে ভুল হওয়ার সম্ভাবনাটা বা ভুল হওয়ার প্রবাবিলিটিটা ধীরে ধীরে মানে ধীরে ধীরে বৃদ্ধি পায়। সেটা একেবারে যে প্রথমে ভুল হয় যায় এমন না, সেটা দিয়ে আমরা জিনিসগুলোকে ফরম্যাটের মধ্যে আনতে পারি, কিন্তু দেখা যাবে সেই জিনিসগুলি ভুল তথ্য দেয় বা ভুল উত্তর দেয়। তো সেক্ষেত্রে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স এখানে কাজ করতে পারে না। অর্থাৎ নিউটনিয়ান যে ফিজিক্সটা, যেটাতে আমরা এফ ইকুয়ালস টু এম ইউজ করি, সেই জিনিসগুলি আমাদের এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের জগতে যখন আমরা ঢুকে যাই তখন সেখানে কাজ করতে পারে না, সেখানে ব্যর্থ অবস্থায় ফিরে আসে। তাহলে এইখানের জন্য আমরা যেটা দেখব,
আমরা ধীরে ধীরে আরো টপিকস যেটা আগাবো এই আলোচনার মধ্যে, সেই টপিক্সের মধ্যে অবশ্যই আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদেরকে নিয়ে যে বিস্তারিত আলোচনা সেটা আমরা সামনের দিকে করবো। এখন যেটা আসবো সেটা এই রেডিয়েশন থেকে আমরা আসলাম এর মধ্যে। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলা কখনোই স্থির নাই। স্থির নাই এই কথাটার মানে হচ্ছে যে প্রত্যেকটা মলিকিউলসই, অর্থাৎ পরমাণুর যে অংশগুলি, প্রত্যেকটা কণা, এই প্রত্যেকটা হচ্ছে অনেক বেশি গতিতে গতিশীল, অনেক বেশি গতিতে গতিশীল। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন করা যায় যে এগুলোকে গতিশীল করে দেওয়ার প্রবণতাটা কোথা থেকে হলো, বা এরা গতিশীল হলো কিভাবে, এদের ফোর্সটা কোথায়, তাদের ফোর্সটা কোন জায়গা থেকে আসলো, এদেরকে গতিশীল করে দিল কে? এইটার কারণটা আমরা ব্যাখ্যা দিব আরো পরে। এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে এদেরকে গতিশীল করার জন্য কে শক্তি দেয় বা কে বল দেয়, এই দুটির মধ্যে ফারাকটি কোথায়? তাহলে এই মলিকিউলস গুলো অল টাইম গতিশীল, আর দেখা যায় যে আমরা কি জানি যে যেখানে গতিশীল অবস্থা তৈরি হয় সেখানে আর এদের সংখ্যা অনেক, এদের হচ্ছে বহু সংখ্যক একত্রে থাকে। তাহলে তাদের মধ্যে ঘর্ষণ, যে একে অপরের সাথে ধাক্কা খেয়ে তাদের মধ্যে ঘর্ষণ হয়, সেই ঘর্ষণটা হওয়ার ফলে দেখা যায় যে তাদের মধ্যে এক প্রকারের এনার্জি প্রডিউস হয়। এনার্জি প্রডিউস হয় বলতে শক্তি প্রডিউস হয়। তাদের মধ্যে তো অল টাইম গতি শক্তিটা তো আছেই, এই যে গতি শক্তিটা সেটা তো আছেই। এই যে গতি শক্তিটা যখন অনেকগুলি একত্রে, যে গতি শক্তিটা সে অনেকগুলো একত্রে অবস্থায় যে গতি শক্তি, সেটাকেই বলতেছি আমরা তাপ। তাহলে জিনিসটা কি দাঁড়ালো যে তাপ জিনিসটা কি? তাপ জিনিসটা হচ্ছে যে অনেকগুলি মলিকিউলস, এই ধরনের অনেকগুলি মলিকিউলস, এগুলো মলিকিউলস থেকে তৈরি করলো অ্যাটম, অ্যাটম তৈরি করলো, এই অ্যাটম থেকে তৈরি হলো হচ্ছে ম্যাটার। মূলত অ্যাটমটাই আমাদের ম্যাটার তৈরি হয়, ম্যাটার যেটাকে আমরা ধরতে পারি। তো এই যে মলিকিউলস গুলো রয়েছে, এই মলিকিউলস গুলো ইন্ডিভিজুয়ালি, মানে এই যে এই মলিকিউলসটাকে যদি আমরা নাম দিই এ, এটার নাম দিই বি, এটার নাম সি, এটার নাম ডি, তাহলে এরা এই যে এতটুকু জায়গার মধ্যে আবদ্ধ আছে, ধরে নিলাম যে এই বস্তুটুকু গঠিত হয়েছে এই চারটা মলিকিউলস নিয়ে। তাহলে এই চারটা মলিকিউলসের মধ্যে এ বি সি ডি র্যান্ডমলি র্যান্ডমলি নিজেদের মধ্যে এই এতটুকু জায়গার মধ্যে গতিশীল অবস্থায়, তাহলে এই যে গতিশীল অবস্থা যেহেতু আছে তাদের মধ্যে, যে এখানে যে মলিকিউলস গুলি রয়েছে এদের মধ্যে প্রতিনিয়ত প্রতিনিয়ত কি অবস্থায় রয়েছে, তারা গতিশীল অবস্থায়। তাহলে দেখা যায় যে এ বি সি এবং ডি প্রত্যেকের বেগ আছে, ভি এ ভি বি ভি সি দেন ভি ডি, প্রত্যেকের বেগ আছে। ভি দ্বারা ভেলোসিটি, ভেলোসিটি আমরা বেগ বলি। তাহলে ভি এ ভি বি ভি সি এগুলো হচ্ছে তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি অর্থাৎ এককভাবে বেগ। এখন এই যে বেগ যেহেতু আছে এবং তাদের অস্তিত্বটা আমাদের কাউন্টেবল, তাদের অস্তিত্বটা আমাদের এখানে কাউন্টেবল, চারজন। তাহলে প্রত্যেকের অবশ্যই কি আছে, ভর আছে, ম্যাস আছে। তাহলে এই যে ম্যাস, তাদের যে ম্যাস আছে দেন ভেলোসিটি আছে, তাহলে উই হ্যাভ কাউন্ট দ্যাট দে আর প্রডিউস কাইনেটিক এনার্জি। ওয়াই? বিকজ দ্যাট ইজ এম, অর্থাৎ আমাদের ভর আছে এবং তাদের মধ্যে সেই ভরগুলার একক যে ভর, এটা একটা একক ভর, এটা একটা একক ভর, এটা একটা একক ভর, এটা একটা একক ভর, এই প্রত্যেকটা একক ভরের মধ্যে কি আছে, গতি আছে। সুতরাং উই হ্যাভ প্রডিউস কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কিভাবে? 1/2 mv স্কয়ার। বাট এখানে ইন দেয়ার হোয়ার দ্য ভি ইজ হোয়াট টাইপস অফ ভি, এটা কোন ভিটাকে ডিনোট করতেছে? এখানে এই ভিটা হচ্ছে আমাদের চারটা ইন্ডিভিজুয়ালি ভিকেই ডিনোট করবে। একবার ভি এ, একবার ভি বি, একবার ভি সি, একবার ভি ডি, এবং প্রত্যেকের আমরা কি পাইলাম, ই কে, অর্থাৎ কাইনেটিক এনার্জি পাইলাম। তাহলে এই যে প্রত্যেকের কাইনেটিক এনার্জি গুলাকে যোগ করার ফলে টোটাল যে এনার্জিটা দাঁড়ালো, এই টোটাল এনার্জিটার নামই হচ্ছে আমাদের হিট। এই যে টোটাল ইকেটি মানে হচ্ছে আমাদের টোটাল কাইনেটিক এনার্জিটা হয়েছে এখানে আমাদের টোটাল এনার্জিটাই হচ্ছে আমাদের তাপ। তাহলে তাপ হচ্ছে যে বস্তুটা, যে মলিকিউলস দ্বারা তৈরি, তাদের মধ্যে যে মোশনটা আছে, সেই মোশনটার টোটাল যে এনার্জিটা, সেই এনার্জিটাই হচ্ছে আমাদের তাপ। এখান থেকে আরেকটা জিনিস ডিনোট করা যাবে, সেটি হচ্ছে তাপমাত্রা। তাহলে কি তাপমাত্রা হচ্ছে, এখানে আমরা টোটাল টেম্পারেচার টোটাল কাইনেটিক এনার্জিটাকে ডিনোট করছি। তাহলে
এখন যেটা সেটা হচ্ছে যে এখানে চারটাকে কাউন্ট করা হয়েছিল। এবার আমরা যেটা করব যে এই প্রত্যেকটা চারটা ইন্ডিভিজুয়ালি না নিয়ে তাদের গড় অবস্থাটাকে নেব। তাদের গড় অবস্থা বলতে এখানে আছে কয়টা? চারটা। তাহলে আমরা জেনারেলি যে গড়টা করি সেই গড় যদি করতাম যে ভি এভারেজ, ভি এ ছোট হাতের এ দ্বারা এখানে এভারেজ মিন করা হচ্ছে, তাহলে ভি এ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারতাম যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ডিভাইডেড বাই 4। কিন্তু এই ধরনের ঘটনা ঘটালে দেখা যায় যে আমাদের এক্সাক্ট ফলাফলটা না আসার সম্ভাবনাটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে আরো গড়ের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোকে ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমরা ভি এ, এই ভি এটাকে ইউজ করি এভাবে যে এ বি সি ডি এই চারটারই ইন্ডিভিজুয়ালি যে ভি এ প্লাস ভিবি দেন প্লাস হচ্ছে ভিসি প্লাস ভিডি প্রত্যেকেই থাকবে, কিন্তু এদেরকে কি করা হবে? এদেরকে জাস্ট আমরা স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিয়ে এখন কয়টা এরা আছে? চারটা। তাহলে আমরা এখানে 4 দ্বারা ভাগ করে দিব এবং তাদের সাথে একটা রুট থাকবে। এটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি রুট মিন স্কোয়ার। এটাকে আমরা বলি হচ্ছে ভিআরএমএস। তাহলে দেখা গেল যে আমরা যখন তাপ নির্ণয় করতেছিলাম বা তাপটাকে ডিনোট করতেছিলাম, তার এটা হচ্ছে আমাদের শুধু এনার্জি, এটা জাস্ট টোটাল এনার্জিটা আমাদের কত মলিকিউলসটার, এই টোটাল এনার্জিটাকে ডিনোট করছে আমাদের তাপ। কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে দেখা গেল যে এই চারটা মিলে যে এভারেজ যে বেগটা দিল সেই বেগের দ্বারা আবার উৎপন্ন হওয়া যে শক্তিটা বা এভারেজ এনার্জি, কাইনেটিক এনার্জি, সেই এভারেজ কাইনেটিক এনার্জিটাই হচ্ছে আমাদের তাপমাত্রা। তাহলে তাপমাত্রাটা হচ্ছে আমাদের এভারেজ এভারেজ কাইনেটিক এনার্জি। আর এটা ছিল আমাদের টোটাল, এটা ছিল টোটাল কাইনেটিক এনার্জি কিসের? মলিকিউলসের বা আমাদের পরমাণুগুলার তাদের মধ্যে। তাহলে এই তাপ আর তাপমাত্রার মধ্যে জাস্ট এটাই পার্থক্য। তাপ যেহেতু একটা শক্তি, তার মানে যে একটা বস্তু, সে বস্তুর মধ্যে যদি মলিকিউলগুলির গতিটা বেশি থাকে তাহলে সেই বস্তুটা অবশ্যই তাপ বেশি দিবে। আর যে বস্তুর তাপ বেশি সেখান থেকে অবশ্যই কি আসে? গরম অনুভূতিটা আসে। এই জন্য এই তাপের মধ্যে, তাপ জিনিসটার মধ্যে যখন আমাদের মলিকিউলগুলার নাড়াচাড়াটা বেশি হয়, গতিশীলতাটা বেশি হয়, তখন সেখান থেকে আমরা যে অনুভূতিটা পাই সেটা হচ্ছে হট। আর এই যে হট বা হটনেস, এই জিনিসটাকে ডিনোট করে কিসের দ্বারা আমরা ডিনোট করতে পারি? তাপমাত্রার দ্বারা। আবার যে একটা বস্তু, সেই বস্তুর মধ্যে যদি কি থাকে, সেই বস্তুটা মলিকিউলস গুলা, সেই মলিকিউলস গুলার মধ্যে আমাদের কি নাই? আমাদের খুব বেশি গতিশীলতা নাই। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মলিকিউলস এর গতি খুবই কম। সেক্ষেত্রে দেখা যায় যে সেটাকে আমরা অনুভূতি করি কোল্ড দ্বারা। তাহলে তাপমাত্রার দ্বারা আমরা কোল্ড জিনিসটাকে অনুভব করতে পারি। এই জন্য আমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, কিন্তু তাপমাত্রাকে বলে যা দ্বারা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। কিন্তু কেন জাগায়? এটা হচ্ছে তার উত্তর। যে তাপ এটা হতে গেলে অবশ্যই আমাদের একটা বস্তু থাকতে, সেই বস্তুটার মলিকিউলস গুলার গতিশক্তির টোটাল যে গতিশক্তিটা সেটা হচ্ছে আমাদের তাপ, আর তাদের এভারেজ যে গতিশক্তিটা সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা। তাহলে তাপমাত্রাকে যদি আমরা বলতে চাই তাহলে হবে হচ্ছে ই কে ইজ ইকুয়াল টু 1/2 এম ভি আর এম এস তার উপর স্কোয়ার। বিআরএমএস স্কোয়ার, এআরএমএস মিন্স হচ্ছে এই যে পুরোটা। এখন যদি আমাদের চারটা না থেকে আরো অসংখ্য থাকে, সেক্ষেত্রে আমাদের তাপমাত্রাটা কিভাবে নির্ণয় হবে? সেক্ষেত্রে আমাদের তাপমাত্রাটা নির্ণয় হবে হচ্ছে এরকম যে ই কে ইজ ইকুয়াল টু 1/2 এম ভি আর এম এস স্কোয়ার। কিন্তু এখানে ভি আর এম এস এটা স্কোয়ার মানে হলো হচ্ছে ভি1 স্কোয়ার, ভি2 স্কোয়ার, ভি3 স্কোয়ার প্লাস ভিএন তার উপর স্কোয়ার। তাহলে এখানে কতগুলো আমাদের মলিকিউলস আছে? এন সংখ্যক। তাহলে আমাদের এখানে এন, এবং যেহেতু এখানে কি আছে? স্কোয়ার, স্কোয়ারটাকে যদি আমরা এখান থেকে সরাই দিই দেন এখানে পাবো আমরা রুট। তাহলে এটাই হচ্ছে আমাদের এভারেজ গতিশক্তি, যেটা হচ্ছে আমাদের কি নির্ণয় করে দেয়? তাপমাত্রাকে ডিনোট করতে দেয়। এখন যেটা আমরা দেখব যে তাপ, এটার মধ্যে যে বেসিক কনসেপ্টটা সেটা আমরা বুঝে গেলাম। এখন এই তাপ থেকে সামনের দিকে যদি আমরা এগোই তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা বস্তুরই তাহলে কি আছে?
মলিকিউলস দ্বারা গঠিত হলেই তার মধ্যে অবশ্যই কি থাকবে, গতিশীল অবস্থাটা থাকবে। আর গতিশীল অবস্থাটা যার মধ্যেই থাকবে তার মধ্যেই কি থাকবে, অবশ্যই যে যে কোনো একটা বস্তু, সেটা যে কোনো শেপেরই হোক, যদি সে বস্তুটা থাকে তাহলে সেই বস্তুটা থেকে এর মধ্যে থাকা মলিকিউলস গুলো, অর্থাৎ যে বস্তুটা যে মলিকিউলস দ্বারা গঠিত তার মধ্যে ওই মলিকিউলস এর গতি অনুসারে সেই বস্তুটা থেকে কি নির্গত হবে, সেই বস্তুটা থেকে তাপ নির্গত হবে, সেই বস্তুটা থেকে তাপ নির্গত হবে। এই যে তাপ নির্গত হয় এটাকে বলি আমরা হচ্ছে হিট এমিশন, হিট এমিট বলি আমরা, হিট এমিশন বা হিট এমিট। এই হিট এমিট হচ্ছে বা নির্গত হচ্ছে। আর এখান থেকেও সেম, যেখানে যদি মলিকিউলসের সংখ্যা অনেক বেশি থাকে তাহলে সেখানে দেখা যায় যে এখান থেকেও আমাদের হিট বাইরের দিকে নির্গত হয়। অর্থাৎ জিনিসটাকে আরো সূক্ষ্মভাবে বলা যায় যে দুইটা এইদিকে কোণা রয়েছে, দুইটা কোণার ঘর্ষণের ফলে এখানে তাপ উৎপন্ন হয়, সেই তাপ শক্তিটা এখানে আর জমা থাকে না, সেটা বাইরের দিকে চলে আসে। কারণ কি, কারণ এই দুইটা কোণা তাদের নিজেদের মধ্যে স্থিতিশীল অবস্থায় ছিল, কিন্তু তাদের মধ্যে ঘর্ষণের ফলে ওই যে বাড়তি কিছু একটা তৈরি হয়ে গেছে, সেই বাড়তি অংশটা এর মধ্যে থাকতে পারে না। কারণ এদের জন্য এই অবস্থাতে এই দুজন স্থির থাকার জন্য তাদের ওই জায়গাটা স্থিতিশীল অবস্থায় আছে, এবং ওখানে তারা যে অবস্থানে আছে সেই অবস্থানের জন্য তাদের শক্তিটা নির্দিষ্ট। তাহলে সেখানে তাদের ঘর্ষণের ফলে দেখা গেল যে নতুন শক্তি প্রডিউস হয়েছে, তাহলে সেই শক্তিটা প্রডিউস হওয়ার ফলে সেটা বাইরে নির্গত হয়ে যাবে, যেটা সেখানে থাকতে পারবে না সেই অবস্থা। তাহলে প্রত্যেকটা বস্তুই আমাদেরকে কি করতেছে, হিট এমিট করতেছে। তো এটাই দেখা গেছে যে 1792 সালের পূর্বে, অর্থাৎ 1792 সালের পূর্বে, এই 1792 সালের পূর্বে যে ঘটনাগুলো করছিল, যে মানুষ মনে করত যে ঠান্ডা এবং গরম বস্তু দুটাকে যদি পাশাপাশি রাখা হয়, যেটা কোল্ড বস্তু এটা হচ্ছে গরম বস্তু, তাহলে দেখা গেছে যে আমাদের কনসেপ্টটা কি ছিল, যে যে কোনো বস্তু আমাদেরকে হিট এমিট করে। তাহলে ঠান্ডা বস্তু থেকে আমাদের যে হিট বের হচ্ছে সেটাকে বলা হতো ঠান্ডা রেডিয়েশন, আর গরম বস্তু থেকে যে ধরনের তাপ বের হতো বা বিকিরণ ঘটতো সেটাকে বলা হতো গরম বিকিরণ বা হট রেডিয়েশন। রেডিয়েশন জিনিসটাকে আমরা বলেছি, রেডিয়েশন মানে হচ্ছে আমাদের হিটের সাথে তুলনা হচ্ছে, হিট মানে রেডিয়েশন। আচ্ছা, তাহলে আমাদের 1792 সালের পূর্বে এই জিনিসটাকে মনে করা হতো, কিন্তু 1792 সালে দেখা গেল যে বিজ্ঞানী প্রভোস্ট বা প্রিভোস্ট নামে যেটা উচ্চারণ করি আমরা, যে প্রিভোস্ট, বিজ্ঞানী প্রিভোস্ট বা প্রিভোস্ট, তিনি দেখালেন যে আমাদের প্রত্যেকটা বস্তুই আমাদের কি করে, হিট এমিট করে। কিন্তু সেটার ক্ষেত্রে আমাদের বইয়ে একটা রং কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে যে বলা থাকে যে আমাদের শুধুমাত্র বেশি বা গরম বস্তু থেকেই শুধুমাত্র ঠান্ডার দিকে তাপ প্রবাহিত হবে, বা সেখান থেকে শক্তিটা একটা আমাদের গরম বস্তু থেকে সাথে যদি একটা ঠান্ডা বস্তু রাখা হয় তাহলে তাপটা সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে যাবে। আসলে বিষয়টি কি তাই? না, আমাদের প্রিভোস সেটি তিনি পরীক্ষামূলক বা প্রিভোস থিওরি থেকে দেখালেন। তিনি তার থিওরি থেকে দেখালেন। থিওরি মানে কি? থিওরি মানে হচ্ছে আমাদের চোখে যা দেখতেছি, বাস্তবতা যা ঘটতেছে, সেই জিনিসগুলোকে যখন আমরা একটা ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করতেছি বা সেটাকে যখন ব্যাখ্যা করতেছি, জাস্ট বাস্তবে যা দেখতেছি, প্রকৃতি আমাদের প্রতিদিন যা ঘটাচ্ছে সেই জিনিসটাকে যদি আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা আমাদের থিওরি বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে দেখা গেল যে কোল্ড বস্তু থেকে আমাদের হট বস্তুর দিকেও তাপটা বিকিরণ হচ্ছে। কারণ আমরা কি বলছিলাম, যে প্রত্যেকটা বস্তুর যে মলিকিউলস আছে সেই মলিকিউলসের দ্বারা তার মধ্যে কি তৈরি হচ্ছে, গতিশীলতা তৈরি হচ্ছে। আর গতিশীলতা তৈরি হচ্ছে মানে তাদের মধ্যে কি তৈরি হচ্ছে, তাদের মধ্যে অবশ্যই হিট এমিট হচ্ছে, কারণ সেখানে সেই তাপটা থাকতে পারছে না, সেটা বাইরে নির্গত হচ্ছে। তাহলে সেম ভাবে হট বস্তুর ক্ষেত্রেও সেইখান থেকে তাপ বাইরের দিকে অর্থাৎ এমিট হচ্ছে। কিন্তু এইখানে যদি একটু বিবেচনা করা হয় যে বস্তুটাকে ঠান্ডা বলতেছি কেন, বস্তুটাকে ঠান্ডা বলতেছি এই কারণেই যে এর ভেতরে থাকা যে মলিকিউলস গুলো আছে সেই মলিকিউলস গুলোর মধ্যে গতি অনেক কম। সেই কারণে অর্থাৎ এখানে হচ্ছে ভেলোসিটি ইজ লেস দ্যান ভিভি। এটাকে যদি আমরা এখানে ভিসি আর এখানে হচ্ছে ভিএইচ, কিসের, মলিকিউলসের, যে এইখানে থাকা যে আমাদের মলিকিউলস গুলো এদের মধ্যে গতি এত বেশি যে তাদের ওই গতির ফলে ঘর্ষণের মধ্যে তাদের যে তাপটা উৎপন্ন হয় সেই তাপটা বিকিরণটাও বেশি। সেখানে যেহেতু মলিকিউলসের সংখ্যা বেশি, গতিশীলতাটাও বেশি, সুতরাং সেখানে আমাদের
তাপের যে বিকিরণটা সেটাও বেশি ঘটে, আর বেশি ঘটার কারণে সেটা বেশি গরম। এই জিনিসটাকে আমরা এখানে বুঝতে পারি। তাহলে এর টেম্পারেচারটা বেশি আর এর টেম্পারেচারটা কম। তাহলে এর টেম্পারেচারটা বেশি এর টেম্পারেচারটা কম, সেক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে আমাদের এই বস্তুর দিকে তাপ নির্গত করে দেয়, আবার এই ঠান্ডা বস্তুটা এর দিকেও তাপ নির্গত করে দেয়। কিন্তু যদি আমরা এটাকে বলি যে নিট হিট এমিশন, হিট এমিশনটা কোন দিক ঘটে? নিট হিট এমিশনটা ঘটে হচ্ছে গরম থেকে ঠান্ডার দিকে। আমাদের বইয়ে যে কথাটা থাকে সেটা হচ্ছে যে আমাদের গরম বস্তু থেকে শুধুমাত্র ঠান্ডা বস্তুর দিকে তাপ প্রবাহিত হবে। বিষয়টি ব্যাখ্যাটা হচ্ছে এটা যে নিট বা ওখানে বলে দেওয়া লাগতো এই বিষয়টা যে আমাদের নিট যে তাপ সেই তাপটাই প্রবাহিত হয় ঠান্ডা বস্তুর দিকে। আর সেটাই আমরা মাঝে মধ্যে এই কনসেপ্টটাকে একটু গুলিয়ে ফেলি, যে মনে করি যে ঠান্ডা বস্তু থেকে, অনেক বই অবশ্য নিট শব্দটা লেখা আছে, বেশ কিছু বই জিনিস শব্দটাকে এসকেপ করে যাওয়ার কারণে আমাদের কনসেপ্টে একটু বেশি গোলমেল হয়ে যায়। তাহলে একটা গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে যখন আমরা দেখি যে তাপটা প্রবাহিত হচ্ছে, এর মিনিংসটা হচ্ছে যে এর গতিশীলতাটা এর গতির তুলনায় অনেক বেশি। এই কারণে এদের নিট যে হিটটা, সেই নিট হিটটা দেখা যায় যে ঠান্ডার দিকেই প্রবাহিত হচ্ছে। এই জন্য আমাদের এই ঠান্ডা বস্তু থেকে তাপটা নির্গত হলেও দেখা যায় যে এর নির্গতের পরিমাণটা অনেক বেশি হওয়ার কারণে এর নির্গত হওয়ার যে অবস্থাটা সেটাকে প্রশমিত করে দেয়। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রেভসের থিওরি ছিল, যে সেটি হচ্ছে যে প্রত্যেকটা বস্তু হিট এমিশন করে এবং এখানে কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে আমরা যে টেম্পারেচারে থাকি সেই টেম্পারেচারটা কিন্তু হচ্ছে রুম টেম্পারেচার, মানে জেনারেল অবস্থায় রুম টেম্পারেচার এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু প্রিভোসের থিওরি যেটা বলে সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন তাপমাত্রাটা কত? সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। ওকে, 0 কেলভিন। ওকে, 0 কেলভিনটা হচ্ছে আমাদের সর্বশেষ তাপমাত্রা। এর নিচে যদি যাই আমরা সেটা নেগেটিভ চলে আসে। নেগেটিভ তাপমাত্রা হওয়া আমাদের পসিবল না, বাস্তব ক্ষেত্রে এটা খুবই কঠিন নিয়ে যাওয়া অবস্থা, এবং সেটা নিয়ে যাওয়া পসিবল হয়নি এখনো পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে 0 কে, অর্থাৎ 0 কেলভিন, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন তাপমাত্রা, যেটাকে আমরা বলতেছি 273.15 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি যে সেলসিয়াসের সাথে আমাদের কেলভিনের সম্পর্ক K-273 is divided by 5। তাহলে 5 5 কাটে, আর এখানে যদি মাইনাস হয় তাহলে এই মাইনাস এখানে বসাই দিই, এখানে 5 আর 5 কাটে, এই সি মানে হচ্ছে এটা, তাহলে এটা ওই পাশে গিয়ে হয়ে যায় প্লাস। প্লাস আর এখানে থাকা মাইনাস, এই দুটি মিলে আমাদের K is equal to 0। তাহলে এইটাকে বলতেছি হচ্ছে আমরা অ্যাবসলিউট টেম্পারেচার বা একেবারে প্রমাণ তাপমাত্রা। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এটা হচ্ছে জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো, অ্যাবসলিউট বা প্রমাণ শূন্য তাপমাত্রা। এই প্রমাণ শূন্য তাপমাত্রার ক্ষেত্রে যদি থাকে কোনো বস্তু, তাহলে আমাদের এই থিওরিটা কাজে লাগবে না। আমাদের এই থিওরিটা কাজে লাগানোর জন্য যে জিরোর থেকে বেশি হতে হবে, অর্থাৎ জিরো থেকে যে কোনো টেম্পারেচার এভরিথিং, সেটা যত খুশি যত বেশি হাজারে যাক, 100-তে থাকুক, 10,000 যাক, 20,000 যাক, কোনো সমস্যা না। তাহলে আমাদের যেটা হতে হবে যে অ্যাবসলিউট টেম্পারেচারের অ্যাবভ, অর্থাৎ অ্যাবসলিউট টেম্পারেচার যেটা আছে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার এখানে মেনশন করে দিতে হবে যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের উপরে হতে হবে তাপমাত্রা। তাহলেই আমাদের প্রিভিয়াস থিওরি থাকবে, এবং সেই প্রত্যেকটা বস্তু ওই টেম্পারেচারে প্রত্যেকটা বস্তু তাদের মধ্যে থেকে হিট এমিট করবে, এবং সেই হিট এমিটের পরিমাণটাই আমাদের হচ্ছে শক্তি। আর সেটা কি শক্তি? তাপ শক্তি। আর এই তাপ শক্তিটার ক্ষেত্রে দুটো অংশ আসে আমাদের, একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে গরম। আর নর্মাল যে কন্ডিশনটা সেটা হচ্ছে আমাদের যে স্বাভাবিক বডি টেম্পারেচার, সেটা যেটা সামঞ্জস্য হয় সেটাকে আমরা বলি স্বাভাবিক টেম্পারেচারের মতো। তো তাহলে প্রিভোসের থিওরি বলতেছে আমাদেরকে এই জিনিসটা। এখন যদি আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখা যাবে যে জিনিসটাকে এভাবে যদি ভাবা হয় যে একটা বস্তুতে আমাদের মলিকিউলের পরিমাণ কম আছে, আর একটা বস্তুতে আমাদের মলিকিউলের পরিমাণটা আছে বেশি। তো প্রিভিয়াসের যে থিওরিটা ছিল সেটা ছিল প্রত্যেকটা বস্তুতে নির্দিষ্ট টেম্পারেচারেই আমাদের কি ঘটবে? হিট এমিট ঘটবে। তাহলে একটা দেখা গেল ছোট বস্তু, এখানে বেশ কয়েকটা মলিকিউল আছে, আর এখানে সেম আর একটা বস্তুর মধ্যে মলিকিউলের পরিমাণটা অনেক বেশি। তাহলে আমরা এই কথাটা বলতেই পারি যে যার মধ্যে মলিকিউলের পরিমাণটা বেশি, তাহলে তার গতিশক্তিটা অনেক বেশি।
আর যার মধ্যে মলিকিউলের সংখ্যা কম সেক্ষেত্রে গতিশক্তিটা কম, বা তাদের মধ্যে আমাদের ঠান্ডা বস্তুগুলোর ক্ষেত্রে দেখা যাবে তাদের মধ্যে এই জিনিসটা ঘটে যে তাদের মধ্যে গতিশীলতাটা খুব কম। আর গতিশীলতাটা কম এটার মানে মাঝে মধ্যে এটাও হতে পারে যে গতিশক্তি অনেক বেশি আছে কিন্তু মলিকিউলের সংখ্যা কম, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে সেটা ইনাফ পরিমাণ তাপ দিতে পারে না, কারণ মলিকিউলের সংখ্যা যেখানে বেশি থাকে অবশ্যই সেখানে ঘর্ষণের পরিমাণটাও বেশি, এবং সেখানে ঘর্ষণের ফলে সেখান থেকে তাপের পরিমাণটাও বেশি, ফলে সেটা বেশি গরম অনুভূত হয়। আর যেখানে পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের তাপ ঠান্ডা অনুভূত হয়। তাহলে এখান থেকে একটা জিনিস খুব সহজেই বোঝা যায় যে যেহেতু এখানে পরিমাণটা কম সেহেতু এখান থেকে তাপ নির্গত হওয়ার যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটিটাও খুব কম। আবার এইখানে যেহেতু আমাদের মলিকিউলের সংখ্যা খুব বেশি, তাহলে আমরা এটা খুব সহজেই বলতে পারি যে না, এখান থেকে সবগুলা যে মলিকিউলই যে আমাদের হিট এমিট করবে তা না, এমিট করা মানে সেখান থেকে চলে আসা বা বাইরে চলে আসা, তাহলে সেখান থেকে না, সেখান থেকে আসবে না, দেখা যাবে যে সেখান থেকে বা বেশ কিছু মানে খুব বেশি না, দেখা যায় যে এখানে যতটুকু করছিল তার তুলনায় কিছু বেশি, যে কিছু বেশি আমাদের মলিকিউল হিট এমিট করার জন্য প্রস্তুত হয়ে আছে। তাহলে আমরা এটা সহজেই বলতে পারতেছি যে একটা বস্তুতে মলিকিউলের সংখ্যা বেশি থাকলে তার রেটটা কি, এমিট হওয়ার রেটটা বেশি, তাহলে আমরা একটা জিনিস বলতেই পারি যে রেট যে অংশটা, যে রেডিয়েশন রেট, রেডিয়েশন রেডিয়েশন রেট এই জিনিসটা নির্ভর করতেছে কিসের উপরে, মলিকিউলসের যে সারফেস এরিয়াটা, সেই সারফেস এরিয়াটার উপরে। যে একটা বস্তুর সারফেস এরিয়া অনেক বেশি, সেই সারফেস এরিয়াটা যদি অনেক বেশি হয় তাহলে এখানে অবশ্যই অনেক বেশি মলিকিউলস আছে, আর অনেক বেশি মলিকিউলস থাকার কারণে সেই জিনিসটা কি হয়, সেখান থেকে তাপটাও বেশি নির্গত হবে। আর যদি একটা বস্তু ছোট হয় তাহলে সেখান থেকে মলিকিউলসের সংখ্যা কম, তাহলে সেখানে থেকে তাপ নির্গত হওয়ার পরিমাণটাও কম। তাহলে যে আমাদের রেডিয়েশন রেট এই জিনিসটা নির্ভর করতেছে একটা বস্তুর আয়তনের উপরে, অর্থাৎ আয়তন বলা যায় না, জিনিসটাকে আমরা ক্ষেত্রফলের সাপেক্ষে তুলনা করি। তাহলে ক্ষেত্রফলের সাপেক্ষে তুলনা করলে জিনিসটা দেখা যাবে যে আমরা একটা নির্দিষ্ট জিনিসের দিকে এগোচ্ছি। যে আমরা একটু আগে প্রিভিয়াস থিওরিটা জেনে আসলাম, প্রিভিয়াস থিওরিটার একটা নির্দিষ্ট শর্ত ছিল, সেটা হচ্ছে যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের উপরে যে কোনো টেম্পারেচারের মধ্যে প্রত্যেকটা বস্তু কি করে, হিট এমিট করে দেয়। তাহলে 1792 পূর্বে যে চিন্তাটা করা হইতো 1792 পরে সে চিন্তাটা অনেক বেশি অগ্রসর হয়েছে। তাহলে এরপরে আমাদের বর্তমানে যে কন্ডিশনটা আরো বেশি উন্নত হয়ে গেছে। তাহলে এখন এই যে বস্তুটা, যে যেখানে বস্তুর মলিকিউলের সংখ্যা কম সেখান থেকে হিট এমিট হওয়ার পরিমাণটাও কম, আর যেখানে মলিকিউলের সংখ্যা বেশি সেখান থেকে হিট এমিট হওয়ার সংখ্যাটা পরিমাণ প্রবাবিলিটিটাও বেশি হয়। তাহলে এই যে জিনিসটা নির্ভর করে একটা নির্দিষ্ট ফ্যাক্টরের উপরে, সেটা হচ্ছে কি, যে আমাদের এইখান থেকে যতগুলা হিট পাচ্ছি এখান থেকে ঠিক সেম হিটটা পাবো কিনা, না, কারণ এখানে যেহেতু মলিকিউলের সংখ্যা কম এখানে বেশি, সুতরাং এখান থেকে আমাদের যে স্বাভাবিক যে ডিকিউটা পাবো সেটা অবশ্যই এই ডিকিউ এর তুলনায় কি, এই ডিকিউ এর তুলনায় অবশ্যই বেশি ওখানে। আর ডিকিউ হচ্ছে এখানে তাপের পরিমাণটা, কতটুকু তাপ। তাহলে একটা জিনিস এখান থেকে খুব সহজেই বুঝতে পারতেছি যে ছোট বস্তুর ক্ষেত্রে যে সারফেস এরিয়াটা থাকে আর একটা বড় বস্তুর ক্ষেত্রে যে সারফেস এরিয়াটা থাকে সেটা অবশ্যই ডিফারেন্ট, আর এখানে মলিকিউলস এর সংখ্যারও কম বেশি আছে। তাহলে ডিকিউ বা এখান থেকে বস্তুর যে তাপ নির্গত হওয়ার অবস্থাটা সেটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে, যে সময়ের সাপেক্ষে অবশ্যই আমাদের এইখানে যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলের সাপেক্ষে সমানুপাতিক, যত বেশি বড় হবে সময়ের সাপেক্ষে সেখানকার রেডিয়েশনটাও বেশি হবে। আর যদি আমাদের এইখানে বস্তুটার দিকে তাকায়, যে ছোট বস্তুটা আছে এইখানে যে আমাদের সারফেস এরিয়াটা আছে সেটা সময়ের সাপেক্ষে, যত সারফেস এরিয়া ছোট সময়ের সাপেক্ষে তার রেডিয়েশন হওয়ার ক্ষমতাটা কি সেটাও সবচেয়ে কম। তারপর শুধু দেখা গেল যে এখানে আমাদের শুধুমাত্র সারফেস এরিয়ার উপরে নির্ভর করে না, এখানে আর একটা ফ্যাক্টরের উপরেও কাজ করে, সেটা আমাদের প্রিভিয়াস থিওরির মধ্যে যেটা ছিল সেটা টেম্পারেচার ছিল। সেই টেম্পারেচারটা কি ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের 0 ডিগ্রি কেলভিনের উপরে হতে হবে, এবং সেটা 0 ডিগ্রি হলেও তো হচ্ছে না, কারণ 0 ডিগ্রি হলে তো বস্তুর মধ্যে কোনো অবস্থাটাই সঞ্চালন করবে না। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 0 ডিগ্রি টেম্পারেচারটা ছিল, 0 ডিগ্রি টেম্পারেচারের উপরে একটা বৈশিষ্ট্য ছিল আমাদের প্রিভিয়াস থিওরির মধ্যে, তাহলে এইখানের মধ্যেও সেম অবস্থাটাই থাকতে হবে। সেম অবস্থাটা বলতে যে এখানে যেহেতু রেডিয়েশন ঘটতেছে সুতরাং এখানে আমাদের
টেম্পারেচার আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইখানে যে টেম্পারেচারে বস্তুটা রেডিয়েশন করবে, ঠিক একই টেম্পারেচার যদি এখানে না দিয়ে অন্য কোনো টেম্পারেচার দিই বা কম বেশি করি, তাহলে কি তাদের রেডিয়েশন রেটটা বা রেডিয়েশন বের হওয়ার যে বা এখান থেকে তাপ বিকিরণ হওয়ার যে হার, সেটা কি একই থাকবে নাকি পরিবর্তন হবে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখা গেল যে একটা টি দিলে, শুধুমাত্র একটা টি, যে এটার ক্ষেত্রে শর্তটা হচ্ছে যে অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার যদি একটা দিয়ে একবার খাটাই, তাহলে সেই জিনিসটা আমাদের বস্তুটার রেডিয়েশন ঘটানোর জন্য খুব বেশি ইফেক্টেবল হয় না। তারপরে দেখা গেল যে যদি ডাবল পরিমাণ দিই, তাহলে সেই জিনিসটাও খুব বেশি দেয় না, মাঝারি পর্যায়ে। যদি 3বার দিই, দেখা যায় যে সেটা তার সর্বোচ্চ এখানকার যে মলিকিউলস গুলো আছে সেগুলোকে আন্দোলিত করার মতো অবস্থা তৈরি করে। একবারে সর্বশেষ পর্যায়ে যখন আমরা আর একটা টি বৃদ্ধি করে দিই, অর্থাৎ টেম্পারেচারটাকে যদি 4th পর্যায়ে নিয়ে যাই, T⁴, তাহলে দেখা গেল যে বস্তুটা স্বাভাবিক যে রেডিয়েশনটা করার কথা ছিল সেই রেডিয়েশনটা করার জন্য উপযোগী হয়। ঠিক সেম ভাবে এই বস্তুটার ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে আমাদের নির্দিষ্ট টেম্পারেচারের ক্ষেত্রে, এবং সেটা হতে হবে T⁴, সেই টেম্পারেচারের মধ্যে আমাদের বস্তুর নির্গত হওয়ার হারটা এই টেম্পারেচারের T⁴ এর সমানুপাতিক, অর্থাৎ টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার এবং অ্যাবসলিউট টেম্পারেচার 4, তারপর 4 এর উপরে আমাদের বিকিরণের হারটা সময়ের সাপেক্ষে নির্ভরশীল। তাহলে আমরা যদি এখন সমানুপাতিকের সূত্র অনুসারে এদেরকে একত্র করাই দিই, তাহলে যেটা আসবে যে dq divided by dt is proportional to a into T⁴। এখন আমরা খুব ভালোভাবে জানি যে প্রপোর্শনাল জিনিসটাকে, প্রপোর্শনাল যে সাইনটা আছে, এটাকে যদি সরাই দিই বা উঠাই দিই, তাহলে এখান থেকে আমরা একটা ধ্রুবক পাবো। সেই ধ্রুবকটা কি? সেই ধ্রুবকটা হচ্ছে এরকম যে dq divided by dt, এটি দ্বারা সেকেন্ড বা সময়কে ডিনোট করা হচ্ছে, ইজ ইকুয়াল টু, এখানে সিগমা আসে, দেন a এবং T⁴। এই যে এখানে সিগমাটা আসলো, এই সিগমার নাম হচ্ছে স্টিফেন কনস্ট্যান্ট। এটার নাম হচ্ছে আমাদের স্টিফেন কনস্ট্যান্ট। আর এটার মান কত? এটার মান হচ্ছে 5.672 ইন্টু 10⁻⁸। তারপরে কিউবের জন্য আমাদের এখানে আসবে হচ্ছে জুল ইনভার্স, জুল ইনভার্স, দেন সেকেন্ড ইনভার্স, কেলভিন ইনভার্স T⁴। কেলভিন ইনভার্স T⁴ আসবে, কারণ এখানে আমাদের আছে হচ্ছে 4। তাহলে জুল আসবে আমাদের এটার একক, যে এই যে জুল, এটা সবগুলো আমাদের এটা উপর থাকতেছে, বাকিগুলো সব। আর এখানে সেকেন্ড ইনভার্স, দেন হচ্ছে এরিয়া হচ্ছে মিটার ইনভার্স স্কোয়ার, দেন হচ্ছে এখানে কেলভিন T⁴। এটা হচ্ছে আমাদের এই যে সিগমা স্টিফেন কনস্ট্যান্টের মান। আর এটা শুধুমাত্র প্রযোজ্য ব্ল্যাক বডির ক্ষেত্রে, এটা শুধুমাত্র প্রযোজ্য ব্ল্যাক বডি যুক্ত যেসব বস্তু আছে সেই সব বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। যেমন এই যেটা, যদি একটা ব্ল্যাক বডি, এই ব্ল্যাক বডির ক্ষেত্রে যদি আমরা এই টেম্পারেচার দিতে পারি, এর পুরো সারফেস এরিয়াটা যত, সেখান থেকে আমরা বলতে পারবো যে এই বস্তুটা প্রতি মুহূর্তে, এই যে প্রতি মুহূর্তে কত হারে বিকিরণ করতেছে বা কি হারে বিকিরণ করতেছে। যদি এর সমতুল্য আর একটা জিনিসকে ধরি, যে এরকম যে এই বস্তুটা আর এই বস্তুটা, এদের মধ্যে অবশ্যই সারফেস এরিয়ার পার্থক্য আছে, যে একই টেম্পারেচার, এবং একই টেম্পারেচার বলতে এই টেম্পারেচারটা যদি আমরা 30 দিই, তাহলে এই বস্তুর ক্ষেত্রে যদি 30 দিই, তাহলে এই বস্তুর ক্ষেত্রেও 30 দিয়েই করতে হবে। এবং সেই 30টা দিয়ে যদি করি, তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রে যে রেডিয়েশন হারটা পাবো, এই ক্ষেত্রে রেডিয়েশন হারটা একটু পার্থক্য ঘটতে পারে। সেটা কিসের সাপেক্ষে হবে? আমাদের পরিবর্তন সময়ের সাপেক্ষে। যদি 1 সেকেন্ডে দিই, এর উপরে টেম্পারেচারটা এর উপরে 1 সেকেন্ডে দিতে হবে, এরকম কন্ডিশন। তাহলে এটা শুধুমাত্র ব্ল্যাক বডি। এখন যদি বলি যে এখানে সাদা বস্তু আছে, দেন বিভিন্ন আদার্স কালার্সের যে অংশগুলা, যদি বলি এই যে সাদা বস্তু, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ধরনের সূত্রটা দাঁড়াবে? সূত্রটা ক্ষেত্রে পরিবর্তনটা কোথায় আসবে? পরিবর্তনটা কোথাও না, পরিবর্তনটা জাস্ট একটা অংশের মধ্যে, যে আমরা বলছিলাম যে dq is proportional to
সারফেস এরিয়া এবং ডিকিউ ইজ ডিকিউ ডিভাইড বিটি ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। এবং এক্ষেত্রে যে আমরা কনস্ট্যান্টটা পেয়েছিলাম সেটা ছিল সিগমা, আর এই সিগমাটা হচ্ছে কি ছিল, ব্ল্যাক বোর্ডের জন্য কনস্ট্যান্ট। তাহলে আমাদেরকে এটা খুব সহজে বুঝতে পারতেছি যে যদি অন্য কোনো বস্তুর ক্ষেত্রে হয় তাহলে সেখানে একটা আমাদের কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টকে এখানে লেখা হয় হচ্ছে ই দ্বারা। বাকি সবই ঠিক থাকে, জাস্ট এই সিগমা এটাও থাকবে, সিগমার সাথে জাস্ট কি যোগ হবে এখানে আমাদের বাড়তি করে প্রপোর্শনাল সাইনের কারণে জাস্ট যুক্ত হবে যে ই। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে যে ডিকিউ ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ই ইন্টু সিগমা আর দেন এ টি টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে আমাদের এনি বডি, এটা হচ্ছে আমাদের যে কোনো বডির ক্ষেত্রে, এনি বডির ক্ষেত্রে প্রযোজ্য। এবং এটা হচ্ছে আমাদের বিকিরণের হার বোঝায় বা ইমিসি, এটা দ্বারা হচ্ছে ইমিসিভিটি বোঝায়, যে বিকিরণ আমাদের যে গুণাঙ্ক সেটা বোঝায় ইমিসিভিটি, এটা বোঝা আমাদের সেটা দ্বারা ই দ্বারা। তাহলে এটা ব্ল্যাক বডি যখন থাকে, যেহেতু এখানে কি আছে, ই আছে না, এখানে তো ই আছে, কিন্তু এইটা কি আকার আছে, ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার 0 ক্লোজ টু কি জানি 1। এই ই মানে কিন্তু আমাদের এই ই না, যে আমরা যেখানে জানতাম যে x ডিভাইডেড বাই 1 দেন x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই সিরিজ কিন্তু ই না, এই ই কিন্তু আলাদা। এই ই হচ্ছে ইমিসিভিটি, এখানে লিখে দিই ইমিসিভিটি। এই ইমিসিভিটি হচ্ছে এই ই, আর এই ইটা প্রযোজ্য যে কোনো বস্তুর ক্ষেত্রে। এখন কোন ধরনের বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য সেই জিনিসটাকে যদি বলতে যাই, যে সাদা বস্তুর ক্ষেত্রে ই এর মান ওই সাদা বস্তুর জন্য নির্দিষ্ট, যদি লাল বস্তু হয়, লাল ধরনের বস্তু, তাহলে লাল বস্তুর জন্য ই এর মান ওই বস্তুর জন্য নির্দিষ্ট, মানে প্রত্যেকটা বস্তুর জন্য ই এর মানটা নির্দিষ্ট ওই বস্তুগুলোর জন্য, কিন্তু প্রত্যেকের ই এর মান একই নয়। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের যে কোনো ধরনের বস্তু আমাদের যদি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের উপরে থাকে এনি টেম্পারেচারে, তাহলে দেখা যায় যে সে হিট এমিট করে। আর এই হিট এমিট করে যে থিওরিটা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে ক্লেবস থিওরি। 1792 সালে পর থেকে আমাদের তাপগতির যে একটা বিশেষ যে দৌড় গতি, সেটাকে বলা হয় রানিং পিরিয়ড, সেই জিনিসটা আরো বেশি সামনের দিকে এগোয় এবং কোয়ান্টাম ফিজিক্সের অংশটা আরো বেশি জোরদারভাবে সামনের দিকে আসার জন্য একটা যে পথ খুঁজে পাচ্ছিল, সেই জিনিসটাকে আরো বেশি সামনের দিকে নিয়ে আসার সুযোগ পাই। তারপর এদিকে ডিকিউ ডিভাইডেড বাই ডিটি, এই অংশটা থেকে যেটা পাই আমরা সেটা হচ্ছে, এটার নামে আমাদের স্টিফেনসন বোলসম্যান সূত্র, যেটাকে বলি আমরা ফোর্থ ল, টেম্পারেচার ফোর্থ ল বলতে পারি। এটা হচ্ছে আমাদের স্টিফেনসন বোলসম্যান ল, স্টিফেন বোলসম্যান ল, যেটাকে আমরা বলতে পারি ফোর্থ টেম্পারেচার ল, ফোর্থ টেম্পারেচার ল। প্রত্যেকটা অংশেরই আমরা আলোচনা শেষ করলাম এখানের মধ্যে, যে স্টিফেনসন বোলসম্যান ল, এখান থেকে আমরা আরো সামনের দিকে এগোবো। তাহলে আমাদের যেটা লাস্ট ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে dq is divided by dt is equal to e, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সিগমা, এটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক বডির ক্ষেত্রে প্রযোজ্য, যখন আমাদের ই থাকবে না, শুধুমাত্র এই সিগমাটা থাকবে শুধুমাত্র ব্ল্যাক বডির ক্ষেত্রে। আর যখন অ্যানিবডি থাকবে তখন ওই সিগমার সাথে সাহায্যকারী হিসেবে থাকবে হচ্ছে ই। এই ইটা যে কোনো হতে পারে যে কোনো বস্তুর ক্ষেত্রে। দেন সারফেস এরিয়া, দেন পি, এটি হচ্ছে আমাদের স্টিফেনসন বোলসম্যান ল। তাহলে আমরা এই টপিক্সের পরবর্তী যে টপিকসটা সেটার দিকে এগোবো।